হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা। এবং আজ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে। এবং আমার মনে হয় কোনো স্টুডেন্টের প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না। আমি প্রত্যেকটি ক্লাস যথাসম্ভব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গাতে আমাকে প্রশ্ন করলে কিংবা কোনো অনুশীলনীর সমাধান করার প্রয়োজন পড়লে অনুশীলনীটির ছবি তুলে সেটি আমাকে পোস্ট করলে আমি সেটি পরবর্তী আলোচনায় নিয়ে আসব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। এখনই শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম দিনের আলোচনা। এখনই শুরু হবে। আমরা শিক্ষার্থীরা হয়তো এখনই দেখতে পাচ্ছেন সম্ভবত আজকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার জন্য হিসাব বিজ্ঞান। আলোচনার এই পর্যায়ে রয়েছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি আছে দেখে নিচ্ছি এক নজরে। হিসাব বিজ্ঞান অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় বা হিসাব বিজ্ঞান কি? ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী, লেনদেনের বৈশিষ্ট্য, হিসাব সমীকরণ ও হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। এই অধ্যায়ের আলোচনা শেষে শিক্ষার্থীরা যে বিষয়ে যে জ্ঞান লাভ করতে পারবে বা তাদের যে শিক্ষণপণ সেটি হবে হিসাব বিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য ও হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহার ও ব্যবহারকারীদের সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণে এগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণী অনুযায়ী চিহ্নিত করতে পারবে, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক জানতে উদ্বুদ্ধ হবে। প্রথমেই আসছি হিসাব বিজ্ঞান কি। আমরা বিভিন্ন মনীষীর সংজ্ঞার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সংজ্ঞাগুলো আলোচনায় নিয়ে এসেছি। এখানে AICPA আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস এর ধারণা অনুযায়ী অন্তত আংশিকভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকারের লেনদেন ও ঘটনাসমূহকে অর্থের অঙ্কে যথোপযুক্তভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যার আকারে সংক্ষেপণ এবং এগুলো হতে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলা হয়। আমরা ইংলিশে বলতে পারি অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, classifying and summarizing in a significant manner and in terms of money, transactions and events which are in part at least of a financial character and interpreting the result thereof. আমরা আরেকটি সংজ্ঞা শিখতে যাচ্ছি। Accounting is an information science used to collect, classify and manipulate financial data for organizations and individuals. অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য বিজ্ঞান যা তথ্য সংগ্রহ করে, শ্রেণীবিন্যস্ত করে এবং আর্থিক তথ্য বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির কাছে সরবরাহ করে। এরপরে আমরা আলোচনায় নিয়ে আসছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ।
হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশকে 4টি পর্বে ভাগ করা যায়। আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনায় নিয়ে আসব। প্রথম পর্বকে বলা হয় উন্মেষকাল। এটা আদিকাল থেকে শুরু করে 1494 সালের পূর্ব পর্যন্ত। এ পর্বকেও আবার 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রস্তর যুগ। আমরা জানি এই যুগে মানুষ গণনা করতে পারত, শিকারের বিভিন্ন ঘটনা এবং জীবজন্তুর সংখ্যা গুহার অভ্যন্তরে চিহ্নের সাহায্যে লিখে রাখত। এ সময় হতেই শুরু হয় হিসাব বিজ্ঞানের যাত্রা। এরপর আসছি প্রাচীন যুগ। মানুষ এ যুগে গুহা ও জঙ্গল হতে বের হয়ে এসে সমভূমিতে চাষাবাদ ও বসবাস করতে শুরু করে। তারা পাথরের গায়ে খোদাই করে, ঘরের দেয়ালে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে উৎপাদিত ফসলের পরিমাণ ও মজুদের পরিমাণ লিখে রাখা শুরু করে। এরপর আসছে বিনিময় যুগ। এ সময় মানুষ নিজেদের মধ্যে বিভিন্ন পণ্যের আদান প্রদান শুরু করে এবং হিসাব রাখার প্রয়োজন দেখা দেয়। গাছের বাকল বা পাতায় আঁচড় দিয়ে, রশিতে গিট দিয়ে, বাঁশ ও কাঠে দাগ দিয়ে, কাঠের মধ্যে ছিদ্র করে, এমনকি কড়ির মাধ্যমে হিসাব রাখা শুরু করে। এরপর এসেছে মুদ্রা যুগ। বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য এ সময় মুদ্রার প্রচলন শুরু হয়। বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব হয় এবং লেনদেন লিখে রাখার প্রয়োজন হয়। আমরা এখানে উন্মেষকালের 4টি পর্ব দেখতে পাচ্ছি: প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ এবং মুদ্রা যুগ। এরপরে আসছে প্রাক বিশ্লেষণ কাল। এ সময়কে মানব সভ্যতার মধ্যযুগ বলা হয়। এ সময় ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলে হিসাব রাখার গুরুত্ব বৃদ্ধি পায়। 1494 সালে ইতালির ভেনিস নগরের ধর্মযাজক ও দার্শনিক লুকা প্যাসিওলি গণিত শাস্ত্রের উপর 5 খণ্ডের সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামক একটি বই লিখেন। উক্ত বইয়ের 3য় খণ্ডে ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন। এই গ্রন্থটিকে হিসাব বিজ্ঞানের আদি গ্রন্থ এবং লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তী 300 বছরে হিসাব বিজ্ঞানের আর তেমন কোনো মৌলিক উন্নতি হয়নি। এরপর আসছি বিশ্লেষণ কাল, যার সময়টা হচ্ছে 1800 থেকে 1950 সাল পর্যন্ত। ইউরোপের শিল্প বিপ্লবের ফলে যৌথ মূলধনী কোম্পানি, পৃথক মালিকানা সত্ত্বের স্বীকৃতি ইত্যাদি হিসাব বিজ্ঞানের তত্ত্বগত উন্নয়ন ও বিশ্লেষণ কাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। এ সময় নিরীক্ষা হিসাব বিজ্ঞান, কর হিসাব বিজ্ঞান, আয়কর আইন, কোম্পানি আইন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব ইত্যাদি প্রতিষ্ঠা লাভ করে এবং বিভিন্ন দেশে হিসাব বিজ্ঞানীদের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। তাহলে 1800 থেকে 1950 সাল, এই সালটা ছিল হচ্ছে বিশ্লেষণ কাল। এই সময়েই মূলত ইউরোপের আসলে শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন বড় বড় কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং হিসাব বিজ্ঞানের কোম্পানি বা ব্যক্তি এবং প্রতিষ্ঠান, এই দুটো যে আলাদা পৃথক সত্তা, সেই ধারণা এই সময়ই স্বীকৃতি লাভ করে এবং প্রকৃতপক্ষে হিসাব বিজ্ঞানের যে শিল্পে হিসাব বিজ্ঞানের যে ব্যবহার, সেটা এই সময় শুরু হয় এবং হিসাব বিজ্ঞানের বিভিন্ন নতুন শাখা এই সময় সৃষ্টি হয়, যেমন নিরীক্ষা হিসাব বিজ্ঞান, কর হিসাব বিজ্ঞান, আয়কর আইন, কোম্পানি আইন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন। এবং সেই সাথে হিসাব বিজ্ঞানীদের বিভিন্ন সংস্থাও এই সময় প্রতিষ্ঠিত হয়। এরপরে আসছে আমরা আধুনিক কাল।
এ সময়ে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে হিসাব বিজ্ঞানের বিভিন্ন কৌশল প্রযুক্তকরণের ধারায় বেরিয়ে এসেছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, বাজেটীয় নিয়ন্ত্রণ, মানব সম্পদ হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান ইত্যাদি। এছাড়া হিসাবমান স্থিরকরণ ও ওর ব্যবহার বাড়ানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হিসাব মান কমিটি। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান হিসাব কাজে ব্যবহার করেছে, শুরু করেছে যান্ত্রিক পদ্ধতি। হিসাব বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হলেও আজও পর্যন্ত পুরোপুরি পূর্ণতা অর্জন করতে পারেনি। যুগ এবং প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এর উন্নয়নও চলছে ধারাবাহিকভাবে। এরপরে আসছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য নিয়ে হিসাব বিজ্ঞান কাজ করে? হিসাব বিজ্ঞানের আহ, দুই ধরনের উদ্দেশ্য আছে। প্রথমেই আমরা বলতে পারি মৌলিক বা মুখ্য উদ্দেশ্য সমূহ। সেগুলো কি কি? স্থায়ী হিসাব রক্ষণ, অর্থাৎ আজকের দিনে যে লেনদেনগুলি সংঘটিত হয় সেই লেনদেনগুলিকে হিসাবের বইতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হিসাব বিজ্ঞানের একটি মৌলিক উদ্দেশ্য। অর্থাৎ যার ফলে হিসাবগুলোকে পরবর্তীতে দেখা যায় এবং সেগুলো থেকে তথ্য গ্রহণ করা যায় প্রয়োজনীয়। ২. আর্থিক ফলাফল নির্ণয়। আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠান কেমন চলছে, সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, সেটার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় করার প্রয়োজন হয় এবং সেই ফলাফল নির্ণয় করা হিসাব বিজ্ঞানের একটি মৌলিক উদ্দেশ্য। অর্থাৎ প্রতিষ্ঠানটি লাভ কত হচ্ছে বা লোকসান কি হচ্ছে সেটা জানা এই আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমেই জানা সম্ভব। ৩ নম্বর, আর্থিক অবস্থা নিরূপণ। আর্থিক অবস্থা নিরূপণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং দায়ের পরিমাণ কত, প্রতিষ্ঠানে যে সম্পদ বাইরের মালিকদের দায় কত, আভ্যন্তরীণ মালিকের কাছে দায় কত এবং কোন ধরনের কি সম্পদ আছে সেগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা হয় এবং এটা হিসাব বিজ্ঞানের একটি মৌলিক উদ্দেশ্য। ৪. আর্থিক অবস্থা ব্যাখ্যা ও বিশ্লেষণ। বিভিন্ন যে আর্থিক হিসাব রক্ষণের মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় করা হয় এবং আর্থিক অবস্থা নিরূপণ করা হয়, কিন্তু আজকের দিনে বেশিরভাগ মানুষের পক্ষে সেই সার্বিক তথ্যগুলোকে দেখা সম্ভব না। এর ফলে কি করা হয়? এর ফলে একটি প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা বিশ্লেষণ করার জন্য আর্থিক যে অবস্থা সেগুলোকে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ বিভিন্ন তথ্যগুলোকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়, বিভিন্ন অনুপাত নির্ণয় করা হয়। সেই ব্যবসায় প্রতিষ্ঠানের গতি প্রকৃতি নির্ণয় করার জন্য তথ্যগুলোকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়। এটি হিসাব বিজ্ঞানের একটি মৌলিক উদ্দেশ্য। এরপর আসছি তথ্য সরবরাহকরণ। হিসাব বিজ্ঞান বিভিন্ন তথ্য সংরক্ষণ করে, সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিন্তু সেই তথ্যগুলোকে ব্যবহারকারীদের নিকট, অর্থাৎ যাদের তথ্যগুলোকে প্রয়োজন সেই তাদের কাছে তথ্যগুলোকে সরবরাহ করা, এটা হিসাব বিজ্ঞানের একটি মৌলিক উদ্দেশ্য। ৬. ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। ব্যবস্থাপক বৃন্দ বা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন হিসাব বিজ্ঞান তথ্যের উপরে ভিত্তি করে এবং তাদেরকে অবশ্যই হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন ফলাফল আছে সেগুলোকে উপর ভিত্তি করেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেন। এগুলোই মূলত হিসাব বিজ্ঞানের মৌলিক বা মুখ্য উদ্দেশ্য। এরপরে আসছি আমরা সহায়ক বা গৌণ উদ্দেশ্যের দিকে। গৌণ উদ্দেশ্যগুলোর মধ্যে আছে নগদ অর্থের হিসাব রাখা। হিসাব বিজ্ঞান সবসময় একটা প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিমাণ হিসাব রাখার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। দেনা পাওনার পরিমাণ নিরূপণ করা। একটা প্রতিষ্ঠানের কি পরিমাণে বাইরের বিভিন্ন পক্ষের নিকটে দেনা আছে এবং
কি পরিমাণে পাওনা আছে, দেনা বা পাওনা আছে, অন্যদের কাছে কি পরিমাণে দেনা আছে এবং অন্যদের কাছে কি পরিমাণে পাওনা আছে সেটা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য, সহায়ক উদ্দেশ্য। জালিয়াতি রোধ করা। আজকের দিনে হিসাব বিজ্ঞানের কারণেই সঠিকভাবে হিসাব যদি রাখা হয়, হিসাব রাখা হলে আম আ কোনো ব্যক্তি বা কর্মচারীর পক্ষে জালিয়াতি করা সম্ভব হয় না বা হবে না। তাই হিসাব বিজ্ঞানের এটিও একটি গৌণ উদ্দেশ্য। গাণিতিক শুদ্ধতা যাচাই করা। সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয়েছে কিনা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সেটিকে নিরূপণ করা যায়। আমরা জানি ট্রায়াল ব্যালান্সের মাধ্যমে হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। ৫. আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করা। হিসাব রাখার ফলে আ এটা জানা সম্ভব হয় যে কোন ক্ষেত্রে কি পরিমাণে আ আয় কম হচ্ছে, কিভাবে আয় বৃদ্ধি করা যায়, কিভাবে কোন খরচটা হ্রাস করা যায়। এটি হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য। সরকারের প্রাপ্য নিরূপণ করা। ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার প্রতি মুহূর্তে আর্থিক আম সরকারকে কর বা ট্যাক্স দিতে হয়। সেই সরকারের প্রাপ্য নিরূপণ করার জন্য দরকার হয় হিসাব বিজ্ঞান তথ্যের। আর এই তথ্য ছাড়া সঠিক আয় নির্ণয় করা যেমন সম্ভব না, তেমনি সম্ভব না সরকারের পাওনা প্রাপ্য নিরূপণ করাও। ৭. মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি করা ইত্যাদি। আম মানুষের মধ্যে কোনো জিনিস সম্পর্কে সঠিক আ মূল্য সম্পর্কে বোধ সৃষ্টি করা এবং অন্যের কাছে, প্রতিষ্ঠানের কাছে এবং সাধারণ জনগণের নিকট বা সরকারের নিকট বা আ কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা সৃষ্টি করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে হিসাব বিজ্ঞান। ওকে, এরপরে আমরা আসছি আলোচনায় হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো কি, কি? হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো প্রথমত লেনদেনের হিসাব, স্থায়ী হিসাব রক্ষণ। হিসাব বিজ্ঞানের ফলে স্থায়ীভাবে হিসাব রক্ষণ করা সম্ভব হয়, যা পরবর্তীতে ব্যবহার করা সম্ভব হয়। যেখান থেকে বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়। আর্থিক ফলাফল নির্ণয় করা। হিসাব বিজ্ঞানের সাহায্যে সম্ভব একটা প্রতিষ্ঠানের আয়, ব্যয় এবং লাভ বা লোকসান নিরূপণ করা। গ. চুরি ও জালিয়াতি রোধ করা। সঠিকভাবে হিসাব রাখা হলে একটা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির পক্ষে চুরি এবং জালিয়াতি করা বেশ কঠিন হয়ে যায় এবং সেটাকে রোধ করাই হিসাব বিজ্ঞানের একটা সুবিধা। সঠিকভাবে হিসাব যদি রাখা না হয়, তাহলে একজন ব্যক্তির পক্ষে চুরি করা বা জালিয়াতি করা এটা সম্ভব। কিন্তু হিসাব বিজ্ঞান হিসাব রাখা হলে, বিজ্ঞানের দৃষ্টিতে হিসাব রাখা হলে চুরি জালিয়াতি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর্থিক প্রতিবেদন তৈরি করা। একটা প্রতিষ্ঠানের বছর শেষে আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সুবিধা সৃষ্টি করে হিসাব বিজ্ঞান। গাণিতিক শুদ্ধতা। হিসাব রাখলে, হিসাবের ফলে হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ব্যয় নিয়ন্ত্রণ করা। এটা একটা সুবিধা। হিসাবের ফলে, হিসাব বিজ্ঞানের কারণেই বিভিন্ন ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ব্যয় হ্রাস করা সম্ভব হয়। আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা। কোনো প্রকল্পে বা কোনো ব্যবসায়ে আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্য সেটাকে রক্ষা করার ফলে লাভ বা লোকসান নিরূপণ করা সম্ভব হয় এবং সামঞ্জস্য রক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। এই একই রকমভাবে সমগ্র কারবার পরিচালনায় সহায়তা করে থাকে। তুলনামূলক বিশ্লেষণ। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সহযোগিতা করে। বিক্রয় মূল্য নির্ধারণ। কোনো পণ্যের ক্রয় মূল্য নিরূপণের মাধ্যমে বা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন মূল্য নিরূপণের মাধ্যমে নির্ধারণ হয় বিক্রয় মূল্য নিরূপণ করা এবং সেই বিক্রয় মূল্য নিরূপণ করার জন্য অবশ্যই প্রয়োজন আছে ক্রয় মূল্য নিরূপণ বা উৎপাদন খরচ নির্ণয় করা। কর নির্ধারণ। প্রতিষ্ঠানের কর নির্ধারণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সহযোগিতা করে। ভ্যাট নির্ণয়। সরকারকে যে ভ্যাট দিতে হয় সেটা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই নির্ণয় করা সম্ভব হয় এবং এটি হিসাব বিজ্ঞানের একটি অংশ। এছাড়া অন্যান্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে হিসাব বিজ্ঞান। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তি এবং পরিশোধের ক্ষেত্রেও হিসাব বিজ্ঞান সুবিধা প্রদান করে থাকে। এরপরে আসছি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? কে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে থাকে?
আমরা জানি এই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদেরকে মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি। এক, অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেসব সংশ্লিষ্ট যারা থাকেন তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়। এদের মধ্যে আছে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা কর্মচারী এবং অভ্যন্তরীণ নিরীক্ষক। এরা অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। বহিস্থ ব্যবহারকারী, প্রতিষ্ঠানের বাইরে যে সকল যারা ব্যবহার করেন তাদেরকে বহিস্থ ব্যবহারকারী বলা হয়। ক, বিনিয়োগকারী। খ, ঋণ প্রদানকারী। গ, দেনাদার এবং পাওনাদার। ঘ, বাহ্যিক নিরীক্ষক। উম, সরকারি সংস্থা। চ, শ্রমিক সংঘ। ছ, ভোক্তা। জ, গবেষক। ঝ, বণিক সমিতি। ইয়, অন্যান্য। এরা বহিস্থ ব্যবহারকারী। আমরা জানি যে প্রত্যেকেই যার যার নিজেদের প্রয়োজনে তথ্যকে ব্যবহার করেন। আলোচনা সংক্ষিপ্ত রেখে আমরা পরবর্তী বিষয়বস্তুতে চলে যাচ্ছি। হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এবং ভিন্ন ভিন্ন পক্ষের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব বিভিন্ন রকম। যার প্রথমেই আসছি আভ্যন্তরীণ পক্ষের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আভ্যন্তরীণ পক্ষের মধ্যে আছে মালিক পক্ষ। মালিক পক্ষের নিকট হিসাব বিজ্ঞান তথ্যের গুরুত্ব সবচেয়ে বেশি। একজন বিনিয়োগকারী বা মালিক কারবারে অর্থ বিনিয়োগ করে মুনাফার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য। তাই হিসাব বিজ্ঞান তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মালিকের নিকট। এরপরে আসছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসায় পরিচালনা করে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসাব বিজ্ঞান তথ্যের উপরে নির্ভর করে। সঠিক তথ্য ছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আর আমরা জানি সঠিক সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত আজকের দিনে ব্যবসায় প্রতিষ্ঠানে সাফল্য লাভ করা অত্যন্ত কঠিন বা অসম্ভব বলা যায়। এরপরে আছে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক পক্ষ। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কারবারে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা প্রতি মুহূর্তেই হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে, প্রয়োজন হয় তাই নিজের স্বার্থেই হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে। এছাড়া আছে বাহ্যিক পক্ষের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। বাহ্যিক পক্ষের মধ্যে প্রথমেই বলতে পারি বিনিয়োগকারী পক্ষ। বিনিয়োগকারী কারবারে অর্থ বিনিয়োগের পূর্বে সবসময় কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চায়। অর্থাৎ সেখানে অর্থ বিনিয়োগ করে সেটা কতটা ঝুঁকি গ্রহণ করা হবে, সেই ঝুঁকি গ্রহণ করা সম্ভব হবে কিনা, কারবারের মুনাফা অর্জনের ক্ষমতা এবং ব্যবস্থাপনার দক্ষতা সম্পর্কে জানার জন্যই বিনিয়োগকারীগণ তথ্য ব্যবহার করে থাকে। এরপর আসছি ঋণ দানকারী পক্ষ। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কারবারে বা ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে থাকে। সেই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা এবং সেই ক্ষমতা কতটুকু আছে এটা জানা ব্যতীত ঋণ দানকারী পক্ষ বা ব্যাংক বা ঋণ দানকারী পক্ষের নিকট পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। সুতরাং তাদের নিকট হিসাব বিজ্ঞান তথ্যের গুরুত্ব অত্যন্ত বেশি। এছাড়া সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে তাদের প্রাপ্য ভ্যাট, ট্যাক্স, শুল্ক, বিক্রয় কর, খাজনা ইত্যাদি পেয়ে থাকে। সুতরাং সে সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য হিসাব বিজ্ঞানের নিকটেই হিসাব বিজ্ঞানের উপরে নির্ভর করতে হয়। অর্থনীতিবিদগণ দেশের অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান জানার জন্য হিসাব বিজ্ঞান তথ্যের উপরে নির্ভর করে। গবেষক পক্ষ। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের কল্যাণের জন্য বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন তাদের গবেষণার জন্য হিসাব বিজ্ঞান তথ্যের প্রয়োজন হয়। এরপর আসছি আমরা হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি। আমরা জানি মানুষের দৈনন্দিন জীবন হতে শুরু করে ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি সকল অর্থনৈতিক কাণ্ডই হিসাব বিজ্ঞানের আওতার মধ্যে।
অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি ব্যক্তিগত জীবনে হিসাব বিজ্ঞান আছে, প্রতি মুহূর্তে হিসাব বিজ্ঞান কাজ করে। ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান ছাড়া ব্যবসা পরিচালনা অসম্ভব। বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠান নন ট্রেডিং কনসার্ন যেগুলো আছে সেগুলোতেও হিসাব বিজ্ঞান ব্যবহৃত হয়। বিভিন্ন পেশাজীবীদের আহ, পেশা হিসাবে আজ এখন হিসাব বিজ্ঞান অত্যন্ত আহ, উচ্চ একটি পেশা হিসাবে পরিগণিত হয়। এছাড়া আছে সরকারের ব্যবহারের জন্য সরকারি হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলো কি কি, হিসাব বিজ্ঞান কি কি কাজ করে? এর হিসাব বিজ্ঞানের কার্যাবলীকেও দুইটি ভাগে ভাগ করা যায়। যার প্রথমে আমরা আসছি ঐতিহাসিক বা তত্ত্বাবধায়ক কার্যাবলী। ঐতিহাসিক বা তত্ত্বাবধায়ক কার্যাবলীগুলির মধ্যে আছে সংঘটিত লেনদেন শনাক্তকরণ ও বিশ্লেষণ। অর্থাৎ প্রতি মুহূর্তে যে আর্থিক ঘটনাগুলি সংঘটিত হয় সেগুলোর মধ্যে কোনটি আহ, লেনদেন এবং সেটিকে বিশ্লেষণ করা হিসাব বিজ্ঞানের কাজ। এরপর আসছে হিসাব বিজ্ঞান লেনদেন হিসাবভুক্তকরণ। লেনদেনকে শনাক্ত করার পর সেগুলোকে বিশ্লেষণ করার পর সেটিকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞানের কাজ। অর্থাৎ প্রাথমিক বইতে বা খতিয়ানে হিসাব বিজ্ঞানের সূত্র মেনে বিভিন্ন লেনদেনকে লিপিবদ্ধ করা হয়। এরপর আসছে লেনদেন শ্রেণীবিন্যাসকরণ। বিভিন্ন প্রকারের লেনদেনকে বিভিন্ন হিসাবে আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়, অর্থাৎ বিভিন্ন হিসাবে আলাদা করা হয়। লেনদেন সংক্ষিপ্তকরণ। আমরা জানি যে সবগুলো লেনদেনকে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট দুইটি পক্ষে নিয়ে আসা হয় এবং একটা সংক্ষিপ্ত সার অংশ বা সারমর্ম তৈরি করা হয়। আর্থিক অবস্থা নিরূপণ এবং আর্থিক অবস্থা প্রকাশ। এরপরে সেই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা জানি যে আয় বিবরণী তৈরি করা হয় এবং উদ্বৃত্ত পত্রের মাধ্যমে বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। অর্থাৎ আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য আয় বিবরণী তৈরি করা হয় এবং আর্থিক অবস্থা কেমন সেটা জানার জন্য আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় এবং সেখান থেকে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা বিশ্লেষণ করা হয়। অর্থাৎ দায় মালিকানা অনুপাত বিভিন্ন ধরনের যে অনুপাতগুলো আছে সেগুলো নির্ণয় করা হয়। তারপরে বিষয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য পক্ষকে যথাযথ তথ্য সরবরাহ করা হয়। এটা হিসাব বিজ্ঞানের কাজ। ব্যবস্থাপনা কার্যাবলী বা কার্যক্রম। ব্যবস্থাপনাকে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের কাজ। অতীত অর্থনৈতিক কার্যক্রমকে বর্তমান বাজেট, প্রমাণ আয় ব্যয় ইত্যাদির সাথে তুলনার জন্য তথ্য সরবরাহ করা। প্রতিষ্ঠানে জাল, জুয়াচুরি, প্রতারণা, ভুল ত্রুটি ও অপচয় রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাহায্য করা। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও পণ্যের মূল্য নির্ধারণ করা। আর্থিক পলিসি ও কর্মপন্থা নির্ধারণ করা। লভ্যাংশ নীতি ও চলতি মূলধন নীতি নির্ধারণ করা। তহবিল সংগ্রহের উৎস নির্ধারণ করা। এগুলো হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপকীয় বা ব্যবস্থাপনীয় কার্যাবলী। হিসাব বিজ্ঞান প্রতি মুহূর্তে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন লেনদেনকে বিভিন্ন ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্যভাবে লিপিবদ্ধ করে রাখে। কিন্তু সেই হিসাব বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ক সেই সীমাবদ্ধগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছি। প্রয়োগ সমস্যা। হিসাব বিজ্ঞান সব ক্ষেত্রে প্রয়োগ করা সমস্যা, যেটা যেমন বিভিন্ন ঘটনা ঘটে যা একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপরে বড় ধরনের প্রভাব সৃষ্টি করে, কিন্তু সেগুলোকে অর্থের অঙ্কে অনেক সময় পরিমাপ করা যায় না। খ অর্থের মূল্য বা মুদ্রাস্ফীতি সমস্যা। আজকের দিনে সবসময় মুদ্রাস্ফীতি একটা দেশের আর্থিক অবস্থা পরিবর্তন করে বা একটা দেশের
আর্থিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত মুদ্রাস্ফীতি। কিন্তু মুদ্রাস্ফীতির ফলে আজকের যে অর্থমূল্য সেটা পরমুহূর্তে পরিবর্তিত হয়। যার ফলে দুটি সময়ের মধ্যে অর্থের যে মূল্যের পার্থক্য সেটা অনেক সময় বোধগম্য হয় না। যেটা হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা। হিসাব বিজ্ঞান চেষ্টা করছে এই সীমাবদ্ধতা থেকে নিজেদেরকে বা হিসাব বিজ্ঞানকে বের করে নিয়ে আসতে। পারস্পরিক তুলনার সমস্যা। যদিও বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান তুলনা করার জন্য হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করা হয়, কিন্তু তারপরেও এই তুলনা অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। কারণ হিসাব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যা একেক জায়গায় একেক রকম ভাবে প্রয়োগ করা হয়। যেমন অবচয়। অবচয় সব প্রতিষ্ঠান একই পদ্ধতিতে বা সব সম্পত্তির ক্ষেত্রে একই পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় না। যার ফলে এটা একটা সমস্যা সৃষ্টি করে। ঘ, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনের সমস্যা। অনেক বড় বড় সম্পত্তি প্রতিস্থাপনের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের তহবিল সৃষ্টি করা হয়। প্রতিপূরক তহবিল বা ভাসমান তহবিল। সেই তহবিল গুলো থেকে আহ সম্পত্তি প্রতিস্থাপন করতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। কারণ পূর্ব থেকে এখানে যে অনুমান করা হয় সেই অনুমানগুলো সবসময় সঠিক হয় না। অনার্থিক বিষয় প্রকাশের সমস্যা। আগেই বলেছি যে হিসাব একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেমন শ্রমিকদের আন্দোলন, তারপরে আহ ব্যবস্থাপনা হরতাল, দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের ঘটনা ঘটে যেগুলোকে আর্থিক বিষয়ে প্রকাশ করা যায় না। তো এগুলোর ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সর্বজনীন গ্রাহ্য হিসাব পদ্ধতির প্রয়োগ সমস্যা। যদিও গ্যাপ, জিএএপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস কিছু বিষয়কে সবার জন্য সার্বজনীনভাবে প্রয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে, তারপরেও এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যার জন্য সব জায়গাতে সঠিকভাবে সমানভাবে এই হিসাব বিজ্ঞানকে প্রয়োগ করা যায় না। বোধগম্যতার অভাব। হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো সরবরাহ করে এগুলো সবার পক্ষে সমানভাবে বোধগম্য নয়। যাদের হিসাব বিজ্ঞানের জ্ঞান স্বল্প তাদের পক্ষে অনেক তথ্যই বোঝা সম্ভব হয়ে ওঠে না। গোপনীয়তার লঙ্ঘন। হিসাবের যে তথ্যগুলো এর ফলে তথ্যগুলো সব তথ্য গোপন রাখা সম্ভব হয় না, যার ফলে এটা গোপনীয়তার একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরের তথ্যগুলোকে গোপন না রেখে সবার ক্ষেত্রে উন্মুক্ত রাখতে বাধ্য হয়। আয়কর নীতির ভিন্নতা। এক একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন সমাজ বিভিন্ন সময়ের আয়কর নীতির ভিন্নতা থাকে। এক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ব্যয়বহুল। আমরা জানি যে আজকের দিনে হিসাব রাখার জন্য এবং হিসাব বিজ্ঞান তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যে অভিজ্ঞ দক্ষ লোকের প্রয়োজন হয়, এর জন্য প্রতিষ্ঠানকে অনেক অর্থ খরচ করতে হয়। সঠিক আর্থিক অবস্থার প্রতিফলনের সমস্যা। সব বিষয় মিলিয়ে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের অ্যাকিউরেট সঠিক আর্থিক অবস্থা অনেক সময় প্রতিফলন ঘটায় না, কিছুটা পার্থক্য থেকে যায়। এরপরে আমরা আসছি হিসাব রক্ষণকে। আমরা এতক্ষণ আলোচনা করলাম হিসাব বিজ্ঞান নিয়ে। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি হিসাব বিজ্ঞান অত্যন্ত বড় বৃহৎ একটা বিষয়, কিন্তু সেই তুলনায় হিসাব বিজ্ঞান কিছুটা সংকীর্ণ একটা ধারণা। তো এখানে তারপরেও আমরা আমাদের আলোচনা নিয়ে এসেছি হিসাব রক্ষণ কি। কাইসো অ্যান্ড আদার্স এর মতে হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের অংশ, যা আর্থিক ঘটনাসমূহ লিপিবদ্ধ করে। Bookkeeping is a part of accounting that involves only the recording of economic events. আর এন কার্টারের মতে টাকা বা টাকায় পরিমাপযোগ্য দ্রব্যাদির আদান প্রদান সংক্রান্ত লেনদেন সমূহ হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করার বিজ্ঞান ও কলাকেই হিসাব রক্ষণ বলে। আমরা ইংলিশে বলতে পারি bookkeeping is the science and art of correctly recording in the books of accounts all these business transactions that result in transfer of money or money's worth. হিসাব বিজ্ঞানে মূল্যবোধ। সমাজ বিজ্ঞানী এ আর উইলিয়ামের মতে মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার
একটি প্রধান মানদণ্ড, যার দ্বারা মানুষের আচার আচরণ, রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয় এবং যার মাধ্যমে সমাজের মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করা সম্ভব হয়। ব্যবসায়িক মূল্যবোধ। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রায় 200 বছর আগে ব্যবসায়ীদের ধ্যান ধারণা ও মূল্যবোধের চিত্র তুলে ধরে বলেছেন, আমাদের কাছে বড় কাজ হচ্ছে অর্থ উপার্জন। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা যদি কদাচিৎ একত্রিত হয় তবে তাদের কথাবার্তা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা মূল্যবৃদ্ধির কলাকৌশলের মধ্য দিয়ে শেষ হয়। এ সম্পর্কে পিটার এফ ড্রাকার বলেন, ব্যবসায় প্রতিষ্ঠানকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে তা জনগণের কল্যাণের মাধ্যমে ব্যক্তিগত কল্যাণ সাধিত হয়। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি? আমরা জানি হিসাব বিজ্ঞান মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে সহায়তা করে। সেটা কিভাবে? নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। যেহেতু হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয় এবং ভুল ত্রুটি জুয়াচুরি রোধ করা সম্ভব হয়, সুতরাং এটা মানুষের চরিত্র গঠনেও সহায়তা করে। সঞ্চয় ও মিতব্যয়িতার শিক্ষা দেয়। হিসাব বিজ্ঞান সবসময় সঞ্চয় এবং মিতব্যয়িতার শিক্ষা দিয়ে থাকে। ঋণ পরিশোধের চেতনা সৃষ্টি করে। ঋণ গ্রহণ করলে সেটা পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধ কিভাবে করতে হবে, কোন মাধ্যমে সেই অর্থ সাশ্রয় হবে, সেই অর্থের সরবরাহ করা হবে, সেটা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই জানা সম্ভব হয়। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা সৃষ্টি করে। হিসাব বিজ্ঞান অবশ্যই ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যক্তি এবং মানুষের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং সেই সাথে আত্মনির্ভরশীলতাও সৃষ্টি করে। হিসাব বিজ্ঞান সবসময় অবৈধ কার্যকলাপ নিরুৎসাহিত করে, দুর্নীতি ও জালিয়াতি হ্রাসের ক্ষেত্রে সহযোগিতা করে, কর ও অন্যান্য রাজস্ব প্রদানে সচেতনতা সৃষ্টি করে, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা সৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে সহযোগিতা করে। এরপরে আমাদের আজকের আলোচনা অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক কি? বিভিন্ন বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর। নিচে বিভিন্ন বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করা হলো। হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা। হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে পরস্পরের উপর নির্ভরশীল। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব বিজ্ঞান তথ্যের উপরেই নির্ভরশীল, অর্থাৎ ব্যবস্থাপকগণ হিসাব বিজ্ঞান তথ্যের উপরে ভিত্তি করেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। হিসাব বিজ্ঞান ও অর্থনীতি। অর্থনীতি হলো সীমাবদ্ধ সম্পদ দ্বারা মানুষের চাহিদা পূরণে মানুষের আচরণ পর্যালোচনাকারী বিজ্ঞান। মানুষ কিভাবে অর্থ উপার্জন ও ব্যয় করে এবং ক্রেতা বিক্রেতা কখন কি আচরণ করতে পারে, অর্থনীতি সেগুলো পরিমাপ করে। এখানে বানানটা ভুল আছে, সরি। অন্যদিকে হিসাব বিজ্ঞান উপরোক্ত সকল ঘটনাকে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য করে তোলে। তাই অর্থনীতি সকল সিদ্ধান্ত নেওয়ার জন্য হিসাব বিজ্ঞানের উপরেই নির্ভর করে। হিসাব বিজ্ঞান ও গণিত শাস্ত্র। ব্যবসায়ের ভাষা যেমন হিসাব বিজ্ঞান, তেমনি হিসাব বিজ্ঞানের ভাষা হলো গণিত। গণিত ছাড়া সঠিকভাবে হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করা সম্ভব না এবং বিভিন্ন তথ্য বিচার বিশ্লেষণের জন্য গণিতের উপরেই হিসাব বিজ্ঞানকে নির্ভর করতে হয়। হিসাব বিজ্ঞান ও পরিসংখ্যান। সামষ্টিকভাবে হিসাব বিজ্ঞান তথ্যের উপরে পরিসংখ্যান নির্ভরশীল। হিসাব বিজ্ঞান বিভিন্নভাবে পরিসংখ্যান তথ্যের উপরে নির্ভরশীল। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। হিসাব বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান। হিসাব বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানও পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। হিসাব বিজ্ঞান একটি তথ্য বিজ্ঞান, আর কম্পিউটার স্বল্পতম সময়ে বিভিন্ন তথ্য বিচার বিশ্লেষণ করতে সক্ষম। সেজন্য
আজ হিসাব বিজ্ঞানের বেশিরভাগ কাজ এখন হিসাব বিজ্ঞান কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমেই করা সম্ভব হয়। হিসাব বিজ্ঞান ও আইন শাস্ত্র দেশের প্রচলিত আইন কানুন মেনেই বিভিন্ন ব্যবসায় বাণিজ্য পরিচালনা করা হয়ে থাকে। তাই হিসাব রাখার জন্য দরকার হয় সেখানকার আইন কানুন সম্পর্কে জানা। কোম্পানি আইন, অংশীদারি আইন, কর আইন ইত্যাদি বিভিন্ন আইন মেনেই হিসাব বিজ্ঞান কাজ করে থাকে এবং সঠিকভাবে হিসাব তথ্য পাওয়া এবং বিশ্লেষণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন জানারও প্রয়োজন হয়। হিসাব বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করাই রাষ্ট্রবিজ্ঞানের কাজ। রাষ্ট্রবিজ্ঞান মানুষের কল্যাণের জন্য অর্থ সংগ্রহ ও ব্যয় করে থাকে, আর এই সংগ্রহ এ ব্যয়ের জন্য প্রয়োজন হয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন কলকব্জা ও যন্ত্রপাতি বসানোর জন্য যেমন প্রয়োজন হয় প্রকৌশলীদের, ঠিক তেমনি ভাবে ওই প্রতিষ্ঠানের কলকব্জা এবং যন্ত্রপাতি তাদের হিসাব রক্ষণ, অবচয় এবং খরচের জন্য প্রয়োজন হয় হিসাববিদের বা হিসাব বিজ্ঞানের। তাই হিসাব বিজ্ঞানের সাথে প্রকৌশল বিদ্যার সম্পর্ক রয়েছে। এরপর আসছে হিসাব চক্র কি। হিসাব চক্র হিসাব চক্রটি ঠিক একটি বৃত্তের মতোই। এখানে যেভাবে একটা হিসাবকাল শুরু হয়, ঠিক হিসাবকাল শেষে এই চক্রটি আবার নতুন সেখান থেকেই শুরু হয়। তো এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ যে ধাপটি দিয়ে হিসাব লিখনের কাজ শুরু হয়, ঠিক একটা চক্র শেষে আবার হিসাব বিজ্ঞানের কাজ সেখান থেকেই শুরু হয়। আমরা হিসাব বিজ্ঞানের যে ধাপগুলো বা চক্র দেখতে পাচ্ছি, সেখানে প্রথমেই আছে লেনদেন চিহ্নিতকরণ, এরপরে জাবেদায় লিপিবদ্ধকরণ, ৩ খতিয়ান হিসাবে স্থানান্তর, ৪ রেওয়ামিল প্রস্তুতকরণ, ৫ সমন্বয় দাখিলা প্রদান, ৬ সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ, ৭ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, ৮ সমাপনী দাখিলা প্রদান, ৯ সমাপনী পরবর্তী রেওয়ামিল তৈরিকরণ। এভাবে হিসাব বিজ্ঞান তার চক্র মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হবে। আমাদের পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি খায়রুল বাশার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।